আচ্ছা, আগের রেকর্ডিংটা তো আপনাদেরকে দেইনি না। আচ্ছা, প্রথমে আচ্ছা আমি একটু ওই যে মোফাজ্জল ভাইরে দিয়ে শুরু করি। আচ্ছা বলেন তো মোফাজ্জল ভাই, আয়কর কোন ধরনের কর? আয়কর কোন ধরনের কর? কি কর বুঝিনি। আয়কর কি কর? আচ্ছা মনির ভাই আপনি, হ্যাঁ হ্যাঁ মনির ভাই আপনি বলেন এটা। আচ্ছা শাহিদ ভাই বলে দিছে। আমরা কিন্তু ভাইবা ক্লাস মানে একজন বলে যাবে, আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা না পারলে সমস্যা নেই, কারণ এটা আপনারা এই প্রশ্নের মাধ্যমে যাতে ওই ভাইবার দিন কনফিডেন্স আসে যে না রে আমি পারতেছি। হ্যাঁ, ওই কনফিডেন্সটা আপনাদেরকে আনতে হবে যে আমি পারতেছি এবং আমি যেটা বলতেছি সেটা হয়তো ভাই আমি চেষ্টা করব সব কোশ্চেন গুলো আলোচনা করার, অর্থাৎ যেগুলো বিগত সালে আসছে সেইগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, আয়করটা হচ্ছে প্রত্যক্ষ কর। এই আয়করটা প্রদান করেন ব্যক্তি সত্তা। হ্যাঁ, কোনো ব্যক্তি সত্তা যার আয় ও মুনাফার উপর কর ধার্য করা হয়। অর্থাৎ আয়কর যে প্রত্যক্ষ কর, আয়কর প্রদান করবেন কোন ব্যক্তি সত্তা যার উপর, হ্যাঁ, মানে যার আয় ও মুনাফা আছে। ঠিক আছে, যার আয় ও মুনাফার উপর কর ধার্য করা হয়, এই ব্যক্তিরাই আয়কর প্রদান করবেন। এছাড়া আয় সৃষ্টিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, এই আয় সৃষ্টিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, ধরেন আমার ব্যাংক আমাকে আয় প্রদান করতেছে, সে কিন্তু আমার আয়করটা দিয়ে দেয়, ওই যে ট্যাক্স বাবদ কিছু কাইটে রাখে, এটা আপনারা সবাই জানেন যে ইনকাম থেকে টিডিএস বাবদ কিছু কেটে নেয়, ওটাও তো আয়কর। তাহলে এই আয়করটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর। এই আয়করটা কে দেন? ব্যক্তি বা সত্তা যার উপর, অর্থাৎ আয় বা মুনাফা ধার্য করা হয়। হ্যাঁ, আয় বা মুনাফা, যার আয় বা মুনাফা আছে। ঠিক আছে, ওই ধার্য করা এই কারণেই বলছি যে আয় বা মুনাফা করে আর কি, এবং ওই আয় সৃষ্টিকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, এখন বলবে যে আয়কর শুধু আমি দিয়ে দিই, তা এরকম না, আয়কর আমারটাও তো আমার ব্যাংক দিতে পারে কিনা। ঠিক আছে। আচ্ছা, এরপরে মনির ভাই আপনার মনে আছে কিনা আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর এবং বিক্রয় কর কোন ধরনের কর বলেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যক্ষ না পরোক্ষ কর এটা বলতেছি। আচ্ছা, এটা পরোক্ষ কর, ঠিক আছে। আচ্ছা, করের যদি শ্রেণী বিন্যাস করতে বলে, করের শ্রেণী বিন্যাস সাধারণত তিনটা হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রগতিশীল কর, প্রোগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে করের হার বৃদ্ধি পায়, এটা হচ্ছে প্রোগ্রেসিভ, অর্থাৎ আয় বৃদ্ধি পাচ্ছে আপনার ট্যাক্সও বৃদ্ধি পাচ্ছে। আর একটা হচ্ছে সমানুপাতিক ট্যাক্স। হ্যাঁ, মানে এই যে এটারে বলে প্রপোর্শনেট ট্যাক্স। হ্যাঁ, মানে আয়ের পরিমাণ নির্বিশেষ করে করের হার একই থাকে, মানে আয় আপনি যাই করেন না কেন কর হার একই। আর একটা হচ্ছে পশ্চাৎগামী কর, অর্থাৎ রিগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ আয়ের পরিমাণে বৃদ্ধির সাথে সাথে আপনার আয় যত বাড়বে আপনার ট্যাক্সের হার তত কমবে। অর্থাৎ এই যে তাহলে করের যে হার, এটার তিনটা শ্রেণীর হয়। একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা হচ্ছে রিগ্রেসিভ, আর একটা হচ্ছে প্রপোর্শনেট ট্যাক্স। প্রপোর্শনেট মানে কি মানে অনুপাতিক, হ্যাঁ সমান অনুপাতিক। আর একটা প্রোগ্রেসিভ, প্রোগ্রেস মানে বৃদ্ধি, তার মানে আয় বৃদ্ধি পেলে ট্যাক্সের পরিমাণও বৃদ্ধি পাবে। আর রিগ্রেসিভ তার মানে আয় বৃদ্ধি পাচ্ছে ট্যাক্সের হারটা কমে যাচ্ছে। ঠিক আছে, আপনারা না বুঝলে আবার বলবেন আর কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সম্পদ কর কাকে বলে? হ্যাঁ, হুম, এইটা ওইখানে কি এইটা আছে? আমি ওই ওই শীট গুলো এখনো খুলে দেখিনি। আমি এক একদিন, না এখানে অনেকগুলো সিট দেখছেন আমি, ও মানে এক একদিন এক একটা, আমি ওই যে মনে করেন যে এনবিআর এর সাইটে ঢুকে ওই বেশ কিছু আছে ওইগুলো থেকে দেই। আবার কখনো কখনো আমিও নিজেই একটা কোশ্চেন বানাই নিছি,
বুঝলেননি? আমি নিজেই একটা কোশ্চেন বানাই নিছি। হ্যাঁ, মানে কয়েকটা পড়ে একটা কোশ্চেন আমি বানাই নিছি। হ্যাঁ, আচ্ছা। আর ওই, ও আচ্ছা আচ্ছা, কয়েকটা কোশ্চেন হচ্ছে ওই যে নিজেই বানাই নিয়েছি আর কি, বুঝছেন? আচ্ছা, এরপরে কেন্দ্রীয় কর কি? এটা কি আপনারা জানেন যে কেন্দ্রীয় কর কি? আচ্ছা, এতক্ষণ কি রেকর্ডিং হইলো না কি হইলো? এটা কিছুই বুঝলাম না। তো লাইনে থাকেন, আমি একটু চেক করি যে আমার রেকর্ডিংটা আছে কিনা। আচ্ছা, ওই 35 পেজের ওইটা আছে সবার কাছে? হ্যাঁ, আচ্ছা, সবার কাছে আছে না? ওই 35টা পেজ আপনারা কেউ মিস করবেন না, ঠিক আছে? ওই 35টা কিন্তু সবার কাছে আমার মনে হয় ওই জিনিসগুলো থাকা উচিত আর কি। না থাকলে কেমন হবে আর কি। হুম, ওইটাই আগে শেষ করব, তারপরে অন্যান্য জিনিস। ঠিক আছে, ওইটাই। আর যারা আগে আগে পড়ে নিছেন, এটা শেষ করলে আপনি 3 ঘন্টা লাগবে না, আমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে আর কি, অনেকটা আমরা আগায় গেছি। কি বলেন এত? বাবা রে বাবা! আচ্ছা দাঁড়ান, আমার কম্পিউটারে একটু ডিস্টার্ব হচ্ছে। বাবা! তাই? আরে, হ্যাং হয়ে গেল দেখ। আচ্ছা, আয়ের খাত কয়টি? আয়ের খাত আচ্ছা, আয়ের খাত কয়টি বলেন তো? আয়ের খাত কয়টি? আয়ের খাত কয়টি? আচ্ছা, শাহিদ ভাই আপনি একটু বলে দেন। আখি আপা তাহলে আপনি বলেন, আয়ের আয়ের খাত কয়টা? আয়ের খাত 7টা, বলেন তো কি কি? আরে, আয়ের খাত 7টা, বলেন কি কি? আর আর্থিক পরিসম্পদ। ঠিক আছে, তাহলে ইনকাম ট্যাক্স 2023 আমরা যে রিটার্ন জমা দিই, এই ইসে ওখানে যে রিটার্ন সাবমিট করি, ওখানে আয়ের খাত আছে 7টা। তাহলে চাকরি হতে, ব্যবসা হতে, কৃষি হতে, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ আয় এবং অন্যান্য, এই 7টা আয় এর খাত আছে। ঠিক আছে, এখন কালকে একটা প্রশ্ন করছিলাম যে বিদেশ থেকে যে রেমিটেন্স, অর্থাৎ আমার বোন আমাকে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, এইটা যেহেতু এইরকম আয়ের কোনো সেক্টর নেই, তাহলে এই আয়টা অন্যান্য আয় বাবদ ঢুকবে। তারপরে গ্র্যামি অ্যাওয়ার্ড, ওই যে অস্কার ফস্কার পায় আর কি, নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজের যে আয়, এখানে আপনাদের কাছে যদি কোশ্চেন করে যে নোবেল প্রাইজ পাইলো ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে 8 কোটি টাকা পাইলেন, এই টাকাটা আহ, আহ, মানে কি হিসাবে, মানে এটার পরে ট্যাক্স ধার্য হবে কি হবে না, ঠিক আছে? তখন আপনারা তো বলতে পারবেন নাকি? পারবেন তো? আচ্ছা, আকি আপা আপনি বলেন, নোবেল প্রাইজের টাকাটা 8 কোটি টাকা, এটা
আচ্ছা, মনে রাখবেন এই যে স্কলারশিপের টাকা, গ্র্যামি অ্যাওয়ার্ডের টাকা, নোবেল প্রাইজের টাকা, এই টাকাগুলো পর বহির্ভূত ইনকাম, অর্থাৎ এইগুলোর পরে কোনো ট্যাক্স হয় না। অর্থাৎ ইউনূস সাহেব যে 8 কোটি টাকা পেলেন, এই 8 কোটি টাকার উপর কোনো ট্যাক্স হবে না। ঠিক আছে, মানে এখন পাইনি, অনেক আগেই পাইছিল, ওনার এটা ট্যাক্স দেওয়া লাগে না। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের কাছে একটু প্রশ্ন, আয়কর, বলেন বলেন। হুম, হেড অফ ইনকাম কয়টা? হুম, বলেন। হুম, হুম। অন্যান্য উৎস, আর্থিক পরিসম্পদ নেই, তার মানে ডিপিএস টিপিএস কোথায় যাবে? হুম, হুম। আচ্ছা, ওই যে আমি বলছি যে ডিপিএস কোথায় যাবে তাহলে? আর কৃষি কই? আচ্ছা, তাহলে ওইটা শোনেন, ওইটা বাদ দেন, আমি আগেই বলছি, আখিয়ে পাও বলছে আয়ের খাত, আমরা যে রিটার্ন সাবমিট করি ওখানে একটু দেখবেন যে আয়ের খাত 7টি, আয়ের খাত 7টি। এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আয়ের খাত 7টি, ঠিক আছে, এটা ভুল হবে না জানো কারোর? ঠিক আছে, এই জিনিসগুলো ভুল হবে না। আর রেট ক্যালকুলেশন যেটা, সেটা কখনোই ভুল করবেন না। রেট ক্যালকুলেশনটা কি? রেট ক্যালকুলেশনটা হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত ফ্রি, তারপরে 1,05,000, তারপরে 3,10%, তারপরে 4,00,000 15%, তারপরে 5,00,000 20%, তারপরে সব বাকি সব 25%। না এইটা, না এই বছরে চেঞ্জ হয়েছে, শোনেন, এইটা এই বছরের চেঞ্জ হয়েছে। আচ্ছা শোনেন, এইটা পরিবর্তন হয়েছে, আমি বলি, আহ, এটা পরিবর্তন হয়েছে। এখন আপনি এইটা বললেন, বলার পরে আপনি বললেন যে স্যার বর্তমান যে পরিবর্তন হয়েছে আমি এইটা সম্পর্কে এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু এটা আগে ছিল। পরিবর্তন হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, কিন্তু আমি হয়তো বা পরিবর্তনের শীটটা ভাইবার আগে আমার এই মুহূর্তে মনে নাই। আমি এটা বলছি তাহলে কোনো সমস্যা নেই, এটা আগে ছিল, বর্তমানে পরিবর্তন হয়েছে, এটা আমি জেনে নেব, শেষ। বুঝছেন? মানে কোনো একটা আয়কর আইন অধ্যাদেশে ছিল, 1984-তে ছিল, ধরেন 3 লাখ টাকা। আপনি বললেন যে স্যার 1900 রেফারেন্স দিলেন যে আয়কর অধ্যাদেশ 1984-তে 3 লাখ টাকা পর্যন্ত কর ধার্য ফ্রি ছিল। আপনি ওটা বলছেন, রেফারেন্স দিচ্ছেন যে হ্যাঁ, তার মানে 1984 যে অধ্যাদেশ, ওই অধ্যাদেশে 3 লাখ ছিল। আয়কর আইন 23-এ আইসে ওটার পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি যে ভুল বলছেন এটা কিন্তু না। ঠিক আছে, পরিবর্তনটা যেটা হয়েছে এটা সবাই জেনে নেন। জেনে যদি নিতে না পারেন তাহলে আগেরটা বলবেন, তখন রেফারেন্স দিয়ে দেবেন যে এটা 2023 অনুযায়ী। ঠিক আছে, কিন্তু আন্দাজে বলা যাবে না, উল্টা পাল্টা এদিক ওদিক বলা যাবে না। ঠিক আছে। হুম। আচ্ছা বলেন তো, বর্তমান অর্থ উপদেষ্টার নাম কি? এলো, নাম কি ওনার? তা আবার মনে হয় কেন? হুম, তাই? আচ্ছা, এরপরে আহ শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্পূরক শুল্ক কাকে বলে জানেন? সম্পূরক শুল্ক,
বলেন তো সরকারি ওই যে সম্পূরক শুল্ক কি? আচ্ছা শোনেন, সম্পূরক শুল্ক হচ্ছে আহ, মূল কর ছাড়াও অতিরিক্ত যে শুল্ক, অর্থাৎ মূল এই যে শুল্ক ছাড়াও আরো অতিরিক্ত যে শুল্ক ধার্য করা হয় সেটা হচ্ছে সম্পূরক শুল্ক। এই সম্পূরক শুল্ক কোন কোন কিসের পরে ধার্য করে? সম্পূরক শুল্ক সাধারণত বিলাসবহুল, হ্যাঁ, আর হচ্ছে ওই যে ক্ষতিকার পণ্যের উপর ধার্য করে। যেমন মনে করেন বাংলাদেশ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওই সাধারণত লাক্স, মেরিল, ফেরিল, অ্যারোমেটিক এইগুলো ব্যবহার করে। কিন্তু আমরা ওই যে স্যান্ডেল ইনার, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, হুম, এইটা তাহলে অর্থাৎ যে পণ্যগুলো মানে বিলাসবহুল এবং হচ্ছে ক্ষতিকর সেই সমস্ত পণ্যের উপর এই শুল্কটা ধার্য করা হয়। ঠিক আছে, সেই সমস্ত পণ্যের উপর, যেমন সিগারেট, তারপরে সিগারেট বা অন্যান্য এশিয়া মদ ফদ, হয়তো বা আমি জানি না মদের পরে কোনো ট্যাক্স ফ্যাক্স দেয় দেয় কিনা। ঠিক আছে, অর্থাৎ এইগুলোর পরে যে শুল্ক ধার্য করা হয়, এইগুলোই মানে অতিরিক্ত যে শুল্ক ধার্য করা হয় সেটা হচ্ছে সম্পূরক শুল্ক। এখন মনির ভাই বলেন তো শুল্কটা কি? আবগারি কি শুল্ক? আচ্ছা, শাহেদ ভাই আপনি বলেন শুল্ক কি? আচ্ছা, এইটাই মনির ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। ইম্পোর্ট আপনি বলা যাবে না, অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের পরে যে ট্যাক্স ধার্য করা হয় তাকে সেটা শুল্ক বলে। আর সম্পূরক শুল্কটা কি? অর্থাৎ যখন ওই যে সম্পূরক শুল্ক হচ্ছে, যখন শুল্ক ধার্য আছে আরো অতিরিক্ত শুল্ক দিল, সেটাই হচ্ছে সম্পূরক শুল্ক। এই অতিরিক্ত সম্পূরক শুল্ক বা অতিরিক্ত শুল্ক তখনই ধার্য করা হয় বিলাসবহুল পণ্য অথবা ওই যে ক্ষতিকর পণ্য, মনে করেন সিগারেট, অথবা মনে করেন যে বাংলাদেশে ওই যে কি জানো রয়েস ফয়েস গাড়ি আছে যেগুলো বিএমডাব্লিউ মাবলু, ওইগুলোর পরে শুল্ক বসাইলো। যদিও জানি না এগুলোর পরে এই সম্পূরক শুল্ক বসায় কিনা। আমি জাস্ট এমনি বলতেছি যে বাংলাদেশে যে হাই প্রোফাইল যে গাড়িগুলো, ওই গাড়িগুলোর পরে, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা বলেন তো কত বছর বলেন। হ্যাঁ, এইটাই তাহলে সম্পরিক শুল্ক, অর্থাৎ শুল্কর পরে সরকারি যে আমদানি বা রপ্তানির পণ্যের উপর যে শুল্ক ধার্য করেন তার উপর সরকার যে অতিরিক্ত শুল্ক ধার্য করেন তাকে সম্পূরক শুল্ক বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন বিলাসবহুল পণ্যের উপর এবং ক্ষতিকর পণ্যের উপর এই ধরনের শুল্ক আরোপ করা হয়ে থাকে। মানে তখন আপনাকে প্রশ্ন করতে পারে, মানে আপনি যদি এইটুকু বলেন যে অতিরিক্ত শুল্ক ধার্য করে, তখন বলতে পারে যে ভাই শুল্ক তো একবার ধার্য করছিল, আবার কেন অতিরিক্ত? তখন আপনি এই উদাহরণটা যদি একবারেই বলে ফেলেন যে সরকার সাধারণত ওই বিলাসবহুল পণ্য এবং ক্ষতিকর পণ্যর পরে এই সম্পূরক শুল্ক ধার্যকরণ করে, তাহলে কিন্তু সেকেন্ড টাইম উনি আর আপনাকে এই বিষয়ে কোশ্চেন করতে পারবে না। আপনাকে তাহলে অন্য কোনো বিষয়ে কোশ্চেন করতে হবে। আপনি যদি কোনো কোশ্চেনের অর্ধেক রেখে আসেন, তাহলে কিন্তু তখনই ওই প্রশ্নকর্তা আবার ওই ওখান থেকে আরো প্রশ্ন তৈরি করে, আরো ডিপে যায়। যখনই ডিপে যাবে তখনই কিন্তু আমি বিপদে পড়ে যাব। ঠিক আছে। আচ্ছা, ওইটা দিইনি না, দিছি আমি। তাই? আচ্ছা কি বলেন তো কেন্দ্রীয় কর? এই এই ভাই বলেন তো। মোফাজ্জল ভাই আছেন?
মোফাজ্জল ভাই বলেন। আচ্ছা, কেন্দ্রীয় কর আমি তো এই মুহূর্তে ভুলে গেছি, এটা পরে, এই জন্য আমি ওটা স্কিপ করে গেছি, বুঝছেন। আচ্ছা, এডিআর, এডিআর বলেন তো মনির ভাই, এডিআর শব্দের অর্থ। হ্যাঁ, নেক্সট টপিকে, এই কারণে আমি কেন্দ্রীয় করটা যাইনি। আচ্ছা, এডিআর মানে কি? আচ্ছা, আপনার প্রশ্নটা নিলাম আমরা, মানে উত্তরটা নিলাম আমরা পরবর্তী সেশনে, এই সেশনের পরবর্তী সেশনে এটা নিয়ে ই করব। আচ্ছা বলেন তো এডিআর কি? আচ্ছা, এডিআর হচ্ছে বিরোধ নিষ্পত্তি করার একটা যে প্রক্রিয়া, হ্যাঁ, এটা সেকশন 189 ধারাতে বলা আছে। এবং এডিআর, এই যে কর বিভাগ, এডিআর 2012 সালে চালু করে। এডিআর হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, হ্যাঁ, বিকল্প বিরোধ, মানে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা, ঠিক আছে। এই এডিআর পদ্ধতিতে সাধারণত যখন করদাতা, মনে করেন আমাকে একটা কর ধার্য করছে, আমি এই করদাতার এই জিনিসটা আমি মেনে নিলাম না, হ্যাঁ, তখন একটা মধ্যস্থতাকারী, একজন মধ্যস্থতাকারী, যিনি করদাতার ই না, আবার কর কর্মকর্তা, মানে ওই যে কর ডিভিশনের লোকও না, এমন মধ্যস্থতাকারীর মাধ্যমে এই বিরোধগুলো নিষ্পত্তি করে কর দেওয়া হয় আর কি, হ্যাঁ। এই 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 জিনিসটা 2012 সালে এই এনবিআর, মানে কর কর্তৃপক্ষ এটা চালু করে 2012 সালে। এই এডিআর সম্পর্কে বলা আছে কর আইন এর এক সেকশন, মানে ধারা 189 অনুযায়ী, ঠিক আছে। আর কোন ক্ষেত্রে এডিআর করা যায় না, কোন ক্ষেত্রে এডিআর করা যায় না, এডিআর কোন ক্ষেত্রে করা যায় না, যখন কর ফাঁকি বা জালিয়াতির অভিযোগ থাকলে, অর্থাৎ আমি কর ফাঁকি বা জালিয়াতির অভিযোগ আছে, তখন আমি এই এডিআরটা করতে পারবো না, ঠিক আছে। তখন এই এডিআরটা করা হয় না। এডিআরটা মনে করেন আমার যে কর ধার্য করা হয়েছে, এটা আমার জন্য না, বা আমার ক্ষেত্রে জন্য আমার বেশি হয়েছে, এই তখন এই যে যে বিরোধগুলো তৈরি হয়, এই বিরোধগুলো এই অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়, ঠিক আছে। আচ্ছা বলেন তো নীল রিটার্ন কাকে বলে? নীল রিটার্ন। জিরো রিটার্ন, সেটাই নীল রিটার্ন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জিরো রিটার্ন মানেই হচ্ছে যার কোনো আয় নেই তবুও রিটার্ন জমা দিতে হয়, সেটাই কে বলে? নীল রিটার্ন। আচ্ছা কোন, কি বলবেন বুঝিনি। হ্যাঁ, জিরো রিটার্ন ওইটা, আর নীল না না, শোনেন, জিরো রিটার্ন আর আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলতে দেন। জিরো রিটার্ন আর হচ্ছে নীল রিটার্ন, শোনেন, জিরো রিটার্ন আর নীল রিটার্ন দুইটা এক জিনিস না, বুঝছেন। জিরো রিটার্ন আর নীল রিটার্ন এক জিনিস না। কেন? ওই আমি এই মাঝে মাঝে একটু অন্য মানুষ হয়ে যাচ্ছি, বুঝছেন। নিচেই আছে, হ্যাঁ, যার কোনো ইনকামই নেই, কিন্তু রিটার্ন দাখিল বাধ্যতামূলক, বা রিটার্ন জমা দিতে হয়। যেমন আমি টিন করছিলাম, আমার আগে ইনকাম ছিল, আমার এখন কোনো ইনকাম নেই, ব্যবসায় লস টাস খেয়ে আমি দেউলিয়া হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু আমার করযোগ্য আয় নেই। আচ্ছা, কি হইলো বুঝিনি। আচ্ছা শোনেন,
আচ্ছা শোনেন আমি বলি, আমার করযোগ্য আয় নেই, অর্থাৎ আমি 0 টাকা দিচ্ছি এখন, আমার করযোগ্য 3.5 লাখ টাকা পর্যন্ত নাই, আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে, আমি আমি স্যালারি পাইছি 3 লাখ টাকা, তাহলে আমি কি নীল রিটার্ন দেব? মোফাজ্জল ভাই বুঝছেন, আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে, তাহলে আমার এই এই আমি যে রিটার্নটা দিলাম এটা নীল রিটার্ন না জিরো রিটার্ন? আমার আমার আচ্ছা শোনেন, এই জন্য তো বলছি যে নীল রিটার্ন মানে হচ্ছে আপনার কোনো, আচ্ছা শোনেন, আগে একটু বুঝি যে, আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ আখি আপা যেটা বলছে সেটাই, কারণ মনে করেন আমার 3.5 লাখ টাকা ইনকাম, তা 3.5 লাখ টাকা ইনকাম থাকলে আমি ট্যাক্স দেব না, তাহলে আমি সেখানে জিরো রিটার্ন দিলাম, কিন্তু আমার মোটে আয়ই নাই। তার মানে আপনারা, আচ্ছা ওই আমার তো নেটওয়ার্কের এদিকে একটু সমস্যা দেখা দিচ্ছে, ওই তার মানে যে জিনিসটা হচ্ছে যে নীল রিটার্ন মানে যার ইনকামই নেই, আর জিরো রিটার্ন মানে যার ইনকাম আছে কিন্তু ট্যাক্সেবল না, অর্থাৎ ট্যাক্স যোগ্য না, ট্যাক্সের নিচে, বুঝছেন? আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? তাহলে নীল রিটার্ন সম্পর্কে তো বুঝছেন নাকি? হুম 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 তাহলে কয়টা হলো? 7টা। হুম হুম ওইটা তো ভাই 10টা ক্যাটাগরি, ক্যাটাগরি ওইগুলো হচ্ছে। আচ্ছা শোনেন, মনির ভাই, আরেকটু বলি, আহ, আমরা ভাইবার পরে আমরা যারা এগুলো নিয়ে প্র্যাকটিস করব, আমি জানি না আমার এটা প্র্যাকটিস করা হবে কিনা, তো আমরা যারা প্র্যাকটিস করব তখন আমরা এই জিনিসগুলো আরো বিস্তারিত জানবো। তবে ইনকাম ট্যাক্স আইন 2023, এই 23 অনুযায়ী আমাদের আয়ের খাত মোটে 7টা। আপনি যেগুলো বলতেছেন এইগুলো হচ্ছে একটা আয়কর, যে ফর্ম আছে ওই ফর্ম
যখন আমরা ফিল আপ করি তখন টোটাল জিনিসটাকে 10টা ভাগে ভাগ করে নিছে। যেমন ওই শেয়ার হোল্ডারের যে ইনকামটা, বা শেয়ার কিন্তু একটা মূলধন, তো এইটা মূলধন সম্পদের ভিতরে চলে যাবে, শেয়ার একটা মূলধন এবং মূলধনের ভিতরে চলে যাবে। তো কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে দেখাইছে, তো আলাদাভাবে দেখালে এইগুলো যে খাত এরকম না। তাহলে ইনকাম ট্যাক্স 2023 অনুযায়ী আয়ের খাত 7টা। আচ্ছা মোফাজ্জল ভাই বলেন তো রেসিডেন্ট কে? অর্থাৎ কোনো আয় কর বর্ষে যিনি 182 দিনের বেশি বাংলাদেশে অবস্থান করতেছেন। ঠিক আছে। 182 দিন, 182, না 182 হবে, বুঝছেন? আচ্ছা বলেন তো কমিশন এটা কোন ধরনের ইনকাম? কমিশন, হুম, এটা কি বেতনের হবে নাকি অন্য কোনো কিছু হবে? একটু সহজ করে দিলাম। আচ্ছা, ওভার টাইম কি হবে তাহলে? তাহলে কমিশনটা কেন অন্যান্য আয়ের ভিতরে যাবে? আচ্ছা, আমি আমি সেলস করে কমিশন পাইছি, আমি আমার টার্গেট, আমার টার্গেট 10 লাখ, আমি 15 লাখ টাকা বিক্রি করছি, যার কারণে উদ্যোগ, সরি ওই উদ্যোক্তা না, মানে ওই নিয়োগকর্তা আমাকে আহ, অতিরিক্ত 5% বিক্রির জন্য আমাকে কমিশন দিছে। আচ্ছা, অন্যান্য আয়ের ভিতরে ঢুকানোর স্কোপ নাই। এবার আমি বলি একটা বেতনের 5টা অংশ। প্রথমত হচ্ছে মূল বেতন, ভাতা, যেমন, আচ্ছা আমি, দাঁড়ান আমি বলি আগে, আমি বলি তারপরে শোনেন এরপরে বলেন। একটা বেতনের 5টা অংশ: মূল বেতন, ভাতা, ভাতা তো আপনারা সবাই জানেন, তারপর হচ্ছে বোনাস, বোনাস কিন্তু বেতনের অংশ, ওভার টাইম বেতনের অংশ, এবং কমিশন বেতনের অংশ। এই 5টা জিনিস মূল বেতনের ভিতরে, মানে বেতনের উপাদান, বেতনের ভিতরে ধরবে। তার মানে আমরা যখন বেতন হিসেব, ওটারে বাংলায় কি বলে, রিক্রেশনের বাংলা কি বলে? ওটারে তো বোনাসের ভিতরেই ধরে দিলাম। মূল বেতন ভাতা, মূল বেতন ভাতা বোনাস, 3টা, আর ওভারটাইম কমিশন, এই 5টা মিলে একটা হয়, বেতন হয়। বেতন খাতের আমরা যখন হিসাব করব তখন আমাদের মাথার ভিতর রাখতে হবে মূল বেতনের, সরি মূল বেতন না, বেতনের 5টা অংশ: মূল বেতন, ভাতা, বোনাস, ওভারটাইম, কমিশন। এই কারণেই কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে কমিশন কোথায় যাবে। ঠিক আছে। হ্যাঁ, কমিশনটাও বেতন খাতে আসবে। ওই যে বললাম যে আমার টার্গেট 10 লাখ টাকা, আমি অতিরিক্ত সেল করার জন্য আমাকে নিয়োগকর্তা কমিশন দিছে অতিরিক্ত 5 লাখ টাকার ভিতরে। এখন আপনি যদি বলেন এইটা তো আমাদের হবে না, আচ্ছা তাহলে বোনাসটা কেন দেয়? বলেন বোনাসটা কেন দেয়? বোনাসটা আপনাকে কেন দেয়? ঠিক কমিশনটাও এরকম, যে একটা, হ্যাঁ, কি, আচ্ছা একটু লাইনে থাকেন, আমার একটা কল, আপনারা বলতে থাকেন, আমি একটু একটা কল রিসিভ করি।
তোরে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। তা ঠিক করে ফেলাইলে করো আর কি। তা যাও, সমস্যা নেই। তোমার মা আহ, না বিয়ে না করলে তো তোমার মা তোমার অবস্থা খারাপ করে ফেলতো। এখন বিয়ে ঠিক করে ফেলাইছে, তাহলে করে ফেলো। যদি পছন্দ হয়ে যায় তাহলে করে ফেলো। করো। ঠিক আছে। হুম। আমার তো ছুটি নেই, আমার সামনে ভাইবা আছে। আচ্ছা তা যাও। হুম। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা শোনেন, টাই পরা বাধ্যতামূলক না। কেন না? এটা ওই বেসরকারি প্রতিষ্ঠান হইলে টাই অনেকটা বাধ্যতামূলক। এখানে টাই পরাটা অনেকটা বাধ্যতামূলক না। মানে সাধারণত আহ, টাই পরা উচিত, এবং আপনার সেটা রুচি ভেদে আপনি পরবেন। একটা এই যে এখানে পড়লে কোনো সমস্যা নেই, পড়লে আপনাকে নিষেধ করবে না। কিন্তু টাই পরা যে খুব বাধ্যতামূলক এরকম না। তো আপনি ইচ্ছে করলে পড়ে নিয়ে যেতে পারেন। আপনি যদি দেখেন যে আমার আলাদা কম্পিটিটর আমার টাই পড়তেছে, তাহলে আমি অনুরোধ করব যে আপনিও টাই পরেন। আপনার হলের পরে নির্ভর করে যে এটা। আর দেখা গেল কেউ টাই পড়তেছে না, আপনি টাই পড়লেন, তাহলে সেক্ষেত্রে অনেক সময় অস্বস্তির ভিতরেই আপনি পড়ে যাবেন। যে কেউ পড়িনি, আমি পড়লাম, আমি একটু বেশি ভাব নিচ্ছি, মানে নিজের ভিতরে ফিলিংস একটু করবে। তো যখন কেউ টাই পড়তেছে না, তার মানে নিয়োগকর্তা এটাকে মেনেই নিচ্ছে যে এটা টাই পরা দরকার নেই। ঠিক আছে। এখন ১০০ জন লোকের ভিতরে আপনি একমাত্র টাই পরছেন, তখন আপনার নিজেই বেখাপ্পা মনে হবে। আপনি টাই অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। যখন দেখবেন যে সব ছেলে মেয়েরাই টাই পরতেছে, তখন অবশ্যই আপনি টাই পরবেন। আর ২টা জিনিস, ড্রেস কোডের ব্যাপারে আমি ২টা জিনিস বলবো। আমার সেন্সে বলতেছি, জানি না আমি কিভাবে এটারে হ্যান্ডেল করব। ড্রেস সাধারণত ভাইভাতে একটা কি লাইট কালারের কোনো ড্রেস পরতে হয়। লাইট, সেটা আপনি ওই সাদা প্যান্ট, ওই সাদা শার্ট, কালো প্যান্ট। আর এইটারে বেশি প্রিফার করে এখানে কেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু এটা একটা ইনকাম ট্যাক্স লয়ারের মতো, আইটিপি। অনেকেই কিন্তু ল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে এখানে, কমার্স টমার্স নাই, ল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ ল ব্যাকগ্রাউন্ড মানেই হচ্ছে আপনাকে একটা সাদা শার্ট পরতেই হবে। ঠিক আছে। সাদা শার্ট আপনাকে পড়তেই হবে, কারণ আইনজীবীরা সবসময় লটার করে। তার মানে আপনার ভিতর ওই রকম একটা ভাইবস থাকবে যে আমি একজন ইসের আইন আমি জানি, আইন করি। হ্যাঁ। তারপরও এটা রুচির ভেদে আর কি। আপনি সাদা শার্টই পড়তে হবে এরকম না, বাধ্যতামূলক না তবে। আচ্ছা। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? ও, আচ্ছা একটু লাইনে থাকেন, আমি একটু ফোনে আছি। হ্যালো। মামা ওই যে
আমি আছে ওই যে ওই ভাইবা তো আমার ওই যে তাহলে, আচ্ছা যান আপনারা যান, সমস্যা নেই। পরে আপনাদের মন ওই যে বউরা যেভাবে বলে আর কি, যখন অনুষ্ঠান যদি করতে চাই করবে, না করলে ওইভাবে ছোটখাটো ই করে ওরে উঠাই নিয়ে আসবে। যান আর কি, যেহেতু ওর মা বাপ রাজি হয়েছে, এর চাইতে তো ভালো সুযোগ আর পাবে না। তরুকুলের যেহেতু পছন্দ হয়েছে, তখন আপনারা ওইটা দিয়ে দেন। কারণ পরবর্তীতে কোন সময় ওর মা বাপের মতি গতি ঘুরে যায়, উল্টো পাল্টা কখন কোন সময় কি করে ফেলে, বুঝছেন? ও, হয়তো তাহলে যান আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একটা বিয়ের দাওয়াত আসছে, মানে এই মুহূর্তে আমার ভাগ্নে বিয়ে হঠাৎ করে, তার মা বাপ, তার মানে আমার বোন দোলা ভাই ওই একটা মেয়ে দেখতে গেছিল আমার ভাগ্নের জন্য। এখন আহ, শুনতেছে আমি কবে ছুটি পাবো আর না পাবো। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমার এখানে নেটওয়ার্কেও একটু সমস্যা করতেছে। শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আহ, ওই যে টিডিএস মানে কি বলেন তো? টিডিএস মানে কি? পুষ্যকর মানে প্রথমে শুরুতেই যেটা কেটে নেয়। আচ্ছা তাহলে টিসিএস মানে কি? ইলেকট্রনিক মানে? আরে টিডিএস জিজ্ঞাসা করলাম, টিডিএস শব্দের অর্থ কি, মিনিংটা কি? হ্যাঁ সেটাই। তা আমি তো এইটাই জিজ্ঞাসা করতেছি যে এইটা, এইটা কি টিডিএস, তাহলে টিসিএস মানে কি? টিসিএস মানে কি? টিসিএস বলেন, টিসিএস মানে কি? আচ্ছা টিসিএস মানে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। আর টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তাই না? তাহলে বলেন তো টিডিএস আর টিসিএস এর ভিতরে পার্থক্য কি? তাই না? আচ্ছা, ট্যাক্স, টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিসিএস ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। এইটার টিডিএস আমার বেতনের কাছ থেকে যেটা কেটে নিচ্ছে, ওইটা আমি কি হিসেবে দেখাই? অর্থাৎ আমি কারো কাছ থেকে আয় করি বা মুনাফা পাই, না ওইটার অ্যাডভান্স ট্যাক্স না। অ্যাডভান্স ট্যাক্সের একটা লিমিট আছে, এই পরিমাণে ইনকাম হইলে আপনাকে তখন অ্যাডভান্স ট্যাক্সে যাইতে হবে, অ্যাডভান্স ট্যাক্সে যেতে হবে। আচ্ছা 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 শোনেন, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স,
অর্থাৎ নিয়োগকর্তা, আমরা ওইগুলো পরে আলোচনা করব, ওইটা নিয়ে আমি অ্যাডভান্স ট্যাক্স নিয়ে সম্পর্কে বলবো। আগে যেহেতু এই দুটো নিয়ে কথা হচ্ছে, তাহলে এই দুটো সেরে ফেলি। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, আমাদের যে ট্যাক্সটা, এই ডিডাক্টেড অ্যাট সোর্স তার মানে ট্যাক্স বাদ দিয়ে দিছি, আমাকে বেতন দেওয়া হলো, ওই বেতন থেকে আমার ট্যাক্স কিন্তু কেটে রাখলো, আমার ট্যাক্সটা কেটে রাখলো। এখন এই টাকাটা কাটলো কেডা, মানে টাকাটা কাটলো কে? সরকার কিভাবে কাটলো ভাই? আচ্ছা, আপনি সরকারি লোক, তাই আপনারটা সরকার কাটছে, আমারটা তো, আমি তো আর সরকারি না, আমারটা কি সরকার কাটছে? তাহলে তাহলে এই যে এইখানে আয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ আমাকে যে নিয়োগ দিয়েছে বা যার ইনকাম, যার পক্ষ থেকে আমি ইনকাম করতেছি, হ্যাঁ, ওই আয় প্রদানকারী প্রতিষ্ঠান, আয় প্রদানকারী প্রতিষ্ঠানকে, আমি ব্যাংকের কাজ করি, তার মানে আয় প্রদান করে কে? ওই প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক আমারে আয় দেয়। তাহলে এখানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ওই আয় প্রদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ বেতন দেওয়ার শুরুতে যে টাকাটা কেটে নেয় তাকে বলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ এই আমার আয়ের থেকে ট্যাক্স বাবদ কেটে নেয়। তাহলে আমার কাছে ওইটা টিডিএস, কিন্তু ব্যাংকের কাছে ওই টাকাটা কি? ব্যাংকের কাছে ওই টাকাটা কি? টিসিএস। ব্যাংকের কাছে ওইটা টিসিএস, অর্থাৎ ব্যাংক ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, অর্থাৎ ব্যাংক এই টাকা এতজন এমপ্লয়ের কাছ থেকে ট্যাক্স বাবদ কালেক্ট করেছে। এবার এবার কি আপনারা ক্লিয়ার বিষয়টা? মোফাজ্জল ভাই, আপনি ক্লিয়ার? আকিয়া পা, তার মানে আমার যেটা টিডিএস, ব্যাংকের তো সেটা টিডিএস না, ব্যাংকের এটা টিসিএস। ব্যাংক সেটা কালেক্ট করেছে আমার কাছ থেকে শুরুতেই, আর আমার ইনকাম থেকে ট্যাক্সটা কেটে নিছে, অর্থাৎ আমি এই ট্যাক্সটা আর দেব না। হ্যাঁ, আর ব্যাংক ওটা কি করবে, যে ভাই আমার এতজন এমপ্লয়ি, এত টাকা ইনকাম আমি জেনারেট করছি, এত টাকা বেতন দিছি, বলে যে ভাই এত টাকা বেতন দিলি, তাহলে আপনার স্যালারিটা কই, ওই বেতনের ট্যাক্সটা কই? তখন আমি এই টাকা কেটে নিছি, বাকিটা প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল ভাবে দেবে। হ্যাঁ, এটা এভাবে। তাহলে টিসিএস সম্পর্কে আপনারা জানছেন, ঠিক আছে? আচ্ছা বলেন তো, বিন মানে কি? টিন মানে তো সবাই জানেন, তাহলে বিন মানে কি? ঠিক আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তারপরে ইভিসি মানে কি? ইভিসি, ইভিসি ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড, ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডিডাকশন, ডিডাকশন আর এক্সাম্পশন। ডিডাকশনটা কি? ডিডাকশনটা কি আর এক্সাম্পশনটা কি? আর এক্সাম্পশন? সেটা হচ্ছে এক্সাম্পশন, ঠিক আছে? কর বহির্ভূত ইনকাম, ঠিক আছে? আচ্ছা, এই 256 নাম্বার, এটা ওই 35টা সিটের ওই 256 নাম্বারে, এখানে ওই যে যে বেতন, বাড়ি ভাড়া, ব্যবসা, মূলধন, অন্যান্য,
এখানে যেগুলো দেওয়া আছে আপনি এইটারে একটু স্কিপ, আপনাদের কাছে যাদের শীট আছে ওটারে একটু ওখানে বাকি দুইটা লিখে নিয়েন, হ্যাঁ, কারণ এইটা দেখে যেন কেউ অ্যান্সার না দেয়, বুঝছেন? আমি অনুরোধ করব যে এইটা দেখে আপনারা কেউ উত্তর না দেন। বলেন তো রিটার্ন। হ্যাঁ হ্যাঁ, 256, হ্যাঁ ওইটা একটু বাদ দেবেন, ওইটা একটু বাদ দেবেন, যে ওই আহ, ওখানে 7টা লিখে নেবেন। হ্যাঁ ওইটাই আর কি, যারা প্রিন্ট করে নিছেন তারা আরো একটু লিখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা শুনেন, ওইটা একটু দেখে নেবেন। আচ্ছা ওইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমি 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 ওইটা ওইটা শীটটা যেহেতু আপনাদের কাছে দিয়ে দিছি আপনারা সবাই পড়বেন, আর আমি ওর ভিতর থেকে একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াতে চাচ্ছি, কারণ আমার এই 35টা শীটের এই কয়টা কোশ্চেন করলে আমার হবে না, আমাকে কিছু আরো বাইরের কিছু জিনিস জানতে হবে। হ্যাঁ এই কারণে আমি এখানে চিন্তা করতেছি যে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি। যেমন আপনি এখানে কিন্তু আমার জানা নেই যে দান কর সম্পর্কে আমরা যে কোশ্চেনটা আমি গ্রুপে শেয়ার করছি, ওখানে আমাদের যে কোশ্চেন গুলো আসছিল ওই 10টা কোশ্চেনের অ্যান্সার সবার কাছে আসে না, রিটেনের কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন গুলো আপনারা সবাই একটু পড়বেন, ঠিক আছে? আপনারা সবাই একটু ওই কোশ্চেন গুলো একটু দেখবেন। হ্যাঁ ওইটা আছে, ঠিক আছে। এখন যেমন দান কর কত সালে চালু হয় কে বলতে পারবেন? দান কর কত সালে চালু হয় বলতে পারবেন? 1990-তে, ঠিক আছে, 1990-তে দান কর চালু হয়। এই কোশ্চেন গুলো আপনারা সবাই একটু দেখবেন, ঠিক আছে? এই যে এখানে এই দান করটা একটু আর আপনারা একটু বিস্তারিত জানে যাবেন। দান কর 1990 সালে চালু হয় কোন এক ব্যক্তি কর্তৃক বিনামূল্যে অন্য ব্যক্তিকে সম্পদ হস্তান্তরের উপর দান কর প্রযোজ্য হয়, অর্থাৎ কোনো এক ব্যক্তি একটা কর বর্ষের ভিতরে তার কোনো সম্পত্তি বিনামূল্যে অন্য কাউকে প্রদান করলে তার উপর দান কর প্রযোজ্য হয়, এবং দান করটা চালু হয় 1990 সালে, ঠিক আছে? এই দান করটা কেন? কারণ কোন একজন ব্যক্তি তার দানের একটা সীমা আছে, ওই সীমার বেশি দান করে তখন তাকে দান কর প্রদান করতে বাধ্য হয়। না, দান করের সীমা 20,000 টাকা কিনা আমার এই মুহূর্তে জানা নেই, এটা আমি পরে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এটা আমি পরে জানাবো। তবে কিছু কিছু স্থানে দান করলে সেটা দান ওই কর মুক্ত, হ্যাঁ, সেটা কর মুক্ত, ঠিক আছে? কিছু কিছু স্থানে দান করলে তার উপর কোনো কর নাই, হ্যাঁ, সেটা আহ, ওই দান কর প্রযোজ্য হয় না, যেমন সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, হ্যাঁ, স্বীকৃত দাতব্য প্রতিষ্ঠান, তারপরে যে আসানিয়া ক্যান্সার মিশন ফিশন এরকম কিছু আছে, জুলাই ফাউন্ডেশন, হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস আছে ওই জায়গায়। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ এইখানে হচ্ছে, এই জিনিসগুলো আপনারা একটু জানবেন।
যে ওই কার কার উপর, এটা হচ্ছে ইসের কার কারে 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 দান করলে আপনার সেইগুলো দানের ভিতরে আসবে না, ঠিক আছে। আর যে জিনিসটা ওইটা মানে দান করটা উনি ই সালে ওই যে আপনার লিমিটটাকে ই করার জন্য, মানে আপনি যেন অতিরিক্ত দান না করে দেন, কারণ বাংলাদেশে সবাই হচ্ছে আমরা একটু ওইভাবে বলি যে আমরা হচ্ছে সবাই সুর, মানে কর ফাঁকি দিয়ার আমরা সবাই ধান্দা করি, হ্যাঁ। যার কারণে আমরা আমাদের যে অ্যাসেসমেন্ট করার সময় দেখা গেলো কি আমরা অতিরিক্ত দান দেখাই। তো এই অতিরিক্ত দান দেখাই আপনি সরকারকে ফাঁকি দিতে যাতে না পারেন এই জন্য একটা লিমিট করে দিয়েছে যে আপনি আহ, অতিরিক্ত দান দেখাবেন এটা সম্ভব না, আপনার দানের একটা সীমা আছে, এই সীমার পরে গেলে আপনাকে কর দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি দান করলে তখন আপনাকে আর এইটার করমুক্ত হবে, যেমন হচ্ছে ওই যে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিষ্ঠান সরকার মানে ওই যে স্থানীয় কর্তৃপক্ষ, যেমন ওই যে ইউনিয়ন পরিষদের, হ্যাঁ, বা ওই তারপরে সরকারি কিছু দাতব্য প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ওই যে কিছু দাতব্য প্রতিষ্ঠানের ভিতরে বললাম মনে করেন এই বর্তমানে জুলাই ফাউন্ডেশন, তারপরে ওই আহসানিয়া ক্যান্সার ওই হসপিটাল এরকম আছে আর কি, ওই সমস্ত জায়গায় যে সম্পদ দান করবেন এইগুলো হচ্ছে করমুক্ত, ঠিক আছে। তারপরে বিকল্প বিরোধ নিষ্পত্তি, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসছিল বিকল্প বিরোধ নিষ্পত্তি এই সম্পর্কে একটু আমরা জানবেন কেন, কারণ এটা কিন্তু একটা কোশ্চেন আইছিল যে বিকল্প বিরোধ সম্পর্কে আপনি 5টা বাক্য লেখেন। এখন এইটা যদি আপনি না পড়তে পারেন তাহলে কিন্তু হবে না। তারপরে ওই যে কর কমিশনের আদেশে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয়, অর্থাৎ কর কমিশনার আপনাকে একটা আদেশ দিল, সেই আদেশের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হইলেন, তাহলে আপনি কি করবেন, ঠিক আছে। তাহলে বলেন তো কর কমিশনের আদেশের বিরুদ্ধে কোনো সংক্ষুব্ধ মানে ব্যক্তি যদি অসন্তুষ্ট হয় তাহলে তার করণীয় কি, বলেন, কার নিকট? হুম, এই তো গুড। এখন এই জন্য বলছিলাম যে শাহেদ ভাই আমরা সবাই চেষ্টা করব, আমি জানি না আমি ভাইবা বোর্ডে কি করব, আমরা কোনো কোশ্চেনের অর্ধেক রাখবো না। যদি অর্ধেক রাখি তাহলে ওই বিষয়ে ডিপলি কোশ্চেন জিজ্ঞাসা করার একটা প্রশ্ন ছেড়ে দিলাম। আমরা এমন ভাবে প্রশ্নটা উত্তরটা দেব যাতে ওই বিষয়ে আমাকে সেকেন্ড টাইম আর কোনো কোশ্চেন না করতে পারে। যেমন আমি যে জিনিসটা জিজ্ঞাসা করলাম যে আমি কোনো মানে কর কমিশনের আদেশে, হ্যাঁ, কর কমিশনের আদেশে অসন্তুষ্ট হয়েছি তাহলে আমি কার নিকট আপিল করব। আমি যদি এই অ্যান্সারটা দিই, আমি কর কমিশনার আপিলের নিকট আপিল করব, ঠিক আছে, আপিলের করব, মানে তার বরাবর দরখাস্ত করব বা আপিল করব। তাহলে কিন্তু উনি আর সেকেন্ড টাইমে ওই যে আপনি যেগুলো বললেন যে ডেপুটির কাছে করব, জয়েন্ট সেক্রেটারির কাছে করব, তারপরে সে এর কাছে যাব ওর কাছে যাব, এই জিনিসগুলো আমাকে আর উনি প্রশ্ন করতে পারবে না, হ্যাঁ। তখন উনি আমাকে আবার আর একটা প্রশ্ন করতে পারে যে আমি কি শুধু উনার কাছেই আপিল করতে পারবো আর কারোর কাছে করতে পারবো না। তখন আপনি যে জিনিস ধাপগুলো বললেন ওই ধাপগুলো তখন বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে আয়কর আইন 2023, ঠিক আছে, আয়কর আইন 2023 সম্পর্কে একটু বিস্তারিত জানেন। তারপরে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই যে এর বিষয়ে কিন্তু 10টা কোশ্চেন, আমাদের 10টা লাইন লিখতে বলছিল, এ বিষয়ে আপনারা একটু জানবেন। তারপরে যে কোশ্চেন গুলো হয়েছিল বাংলা থেকে যা বপন করা হয়েছে, উক্ত বা গুপ্ত দান করার ইচ্ছা তাকে কি বলে। আর এই কোশ্চেন গুলো থেকে ভাইবা কেন করে, কারণ আপনি যে ওই পরীক্ষা দিয়েছিলেন সেটা আইডেন্টিফাই করার জন্য। অনেকেই আছে প্রক্সি পরীক্ষা দিতে পারে, ধরেন নিয়োগকর্তা অনেক সময় ভাবতেই পারে যে এই লোক মনে হয় পরীক্ষা দেয়নি, এনে প্রক্সি পরীক্ষা দিয়েছে, ভাইভাতে ইনি আসছে। তো এই কারণেই নিয়োগকর্তারা অনেক সময় যে কোশ্চেন গুলো আসছে ওই কোশ্চেন থেকে প্রশ্ন করে, যাতে উনি এটা বুঝতে পারে যে না রে কি কোশ্চেন আসছে উনি তো জানে। আচ্ছা বলেন তো দান করার ইচ্ছা কি বলে। দিচ্ছা, দিচ্ছা।
ইচ্ছা, ঠিক আছে। আহারে সংযম করা, বলেন তো কি? আহারে সংযম, সংযম করা। আহারে সংযম করা হচ্ছে মিতহারি। মিতহারি, বলেন তো কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে কি বলে? কর্মঠ, ঠিক আছে। আচ্ছা, আর্থসামাজিক উন্নয়নে কর কিভাবে অবদান রাখে? এক দুইটা বাক্য বলেন, তাহলে দুইটা বাক্য বলেন, তাহলে বলেন তো কি বলবেন আপনারা? এই প্রশ্নটা আমি গতদিন বলছিলাম, বলেন তো কর আর্থসামাজিক উন্নয়নে আহ, করের যে অবদান রাখে, এইটার যে কোনো দুইটা বাক্য। হুম। আর হ্যাঁ, এই করের উদ্দেশ্য কিন্তু হুম, হুম, হুম। তাহলে এখানে আপনি যদি কিছু না পারেন, তাহলে এই জিনিসটা বলতে পারেন যে স্যার, করের প্রধানত দুই। হুম, হ্যাঁ সেটাই। আপনারা এখানে একটা জিনিস বলি যে করের কিন্তু প্রধানত দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আর্থসামাজিক, মানে ওই যে সামাজিক অবকাঠামোর উন্নয়ন, অর্থাৎ রাষ্ট্রের যে পরিচালন ব্যয় এটা নির্বাহ করা, অর্থাৎ রাষ্ট্রের পরিচালনা ব্যয় নির্বাহ করার জন্য কর আহরণ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে সমাজের যে বৈষম্য, সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য মানুষের মধ্যে, এই বৈষম্যটা দূর করার জন্য কর সংগ্রহ করা হয়। অর্থাৎ করের এই উদ্দেশ্য কিন্তু দুইটা। তারপরে এই সেক্টর গুলো নিয়ে মনির ভাই যেগুলো এভাবে বললেন, ওই যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, সেগুলো আপনি বলতে থাকলেন। যখনই আপনি করের বই মূল দুইটা উদ্দেশ্য বলতে পারবেন, তখন কিন্তু নিয়োগকর্তা বুঝে ফেলতে যাবে যে কিছু জানে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কালকে আপনারা ওই 35 পেজটা একটু দেখবেন, দেখার পরে আমরা একটু করব যে ওই ওইটাই আমরা শেষ করে আমরা অন্য অন্য করব। ওইটা থেকে আমি সব কোশ্চেন পড়বো না, একটু গুরুত্বপূর্ণ করে। বলেন। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। আমিও আমি আচ্ছা, আমি আমি আপনাদেরকে একটু বলি যে এখানে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো তো আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ধরবো, ধরে আর আপনারা বাকিটা একটু পড়বেন, শেষ হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের কাছে নাই, কারণ আমার কাছে বেশ কিছু ইনকাম ট্যাক্সের বই আছে, এই বইগুলো কিন্তু আপনার কাছে নাই। তো যখন আপনার কাছে নাই, আর এত বই আপনি প্রিন্ট করতেও পারবেন না, কেননা আহ, যেমন
ইনকাম ট্যাক্সের আইন, অধ্যাদেশ, তারপরে দান করের বই, তারপরে মানে কি বলবো, তারপরে মনে করেন আমি আপনাকে একটু দেখাই যে তারপরে আছে ওই হিসাব বিজ্ঞানের একটু বই আপনাকে জানতে হবে, অর্থ আইন 2024 সম্পর্কে জানতে হবে। তারপরে এই যে কিছু সংশোধনী হয়েছে আয়কর পরিপত্র 2023-24, এটাও সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে আপনি কিন্তু ওই সব জিনিসগুলো আপনি পাবেন না। তো এই আয়কর আইন পরিপত্র থেকে কিছু কিছু জিনিস আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই কোশ্চেনের সাথে সাথে আমি আবার অন্য কোশ্চেন গুলো আপনাদেরকে পড়াবো। মানে এই কারণে আমি চাইছি যে এইটা তো আপনার কাছে আছে, এইটা বাদে ও কিছু কিছু জিনিস আমি আপনাকে ওই হচ্ছে বাইরে থেকেও কিছু পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো রিটার্ন দাখিল কার জন্য বাধ্যতামূলক? মানে কারা রিটার্ন দাখিল করবেন, রিটার্ন দাখিল কারা করবেন? আর বলেন। তাহলে একটু আমি একটু এই বিষয়ে একটু বিস্তারিত বলি। সাধারণত রিটার্ন দাখিল করতে হয় দুই শ্রেণীর ব্যক্তিকে, ঠিক আছে? আহ, আচ্ছা, সাধারণত রিটার্ন দাখিল করতে হবে দুই শ্রেণীর ব্যক্তিকে। এক, যাদের করযোগ্য আয় আছে। এক, যাদের করযোগ্য আয় আছে। দুই, যাদেরকে আবশ্যিক রিটার্ন দাখিল করতে হবে। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে রিটার্ন দাখিল করতে হবে বলেন? হ্যালো, কি শুনতে পাচ্ছেন? হ্যালো। দুই শ্রেণীর ব্যক্তিকে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, আর কত মিনিট আছে আপনারা কি কেউ জানেন নাকি? ও আচ্ছা, শোনেন, আজকে আমি আপনাদেরকে একটু বলি। ওই আজকে দুইটা সেশন করতে চাইছিলাম, তো আমার আজকে সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা। তারপরও ফুটবল খেলা হইলে মানে জ্ঞান থাকা পর্যন্ত ফুটবল খেলা খরচ। হ্যাঁ, মানে এই অবস্থায়ও খেলছি এখন। উম, মানে শরীর মাথা ঝিনঝিনি করতেছে। তো আর এই কারণে আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা বলে ফেলতেছি, কেননা আমি মাঝে মাঝে একটু বেখেয়ালি হয়ে যাচ্ছি। কারণ মানে এটা বলা যায় যে না না রেস্ট করব, না না রেস্ট করব, এই একটা সেশনই আজকে হবে। আর কালকে শনিবার, আর যেহেতু আপনাদের 13 না 14 তারিখ থেকে ভাইবা, তো আগামীকালকে আমরা আর একটু ওই 9:30টার সময় শুরু করে আমরা দুইটা সেশন করব, ঠিক আছে? বুঝছেন? কালকে আমরা দুইটা সেশন করব, আপনারা একটু মনে রাখেন যে 9:30 থেকে 10:30 আর কি আর কি। আজকে একটা সেশন, আজকে দুইটা সেশন নিতে চেয়েছিলাম, কিন্তু কন্টিনিউ করা আমার পক্ষে একটু ঝামেলা আর কি। আচ্ছা, ওই তাহলে রিটার্ন দাখিল করবেন সাধারণত দুই ধরনের ব্যক্তি। প্রথমত, যাদের করযোগ্য আয় আছে আর যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দিতে হবে। এখন কাদের করযোগ্য আয় আছে? ভাই, করযোগ্য আয়ের ভিতরে, মানে করযোগ্য আয়ের ভিতরে কে কে রিটার্ন দিবে? মানে প্রথম ক্যাটাগরি হচ্ছে দুইটা, যাদের করযোগ্য আয় আছে আর যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দিতে হবে। তাহলে করযোগ্য আয় কাদের কাদের আছে? করযোগ্য আয় আছে যে স্বাভাবিক ব্যক্তি, যার বছরে 3.5 লাখ টাকার উপরে ইনকাম, তাকে অবশ্যই কর দিতে হবে। অর্থাৎ মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে বয়স করদাতা,
মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে ব্যক্তির, অর্থাৎ 4 লাখ টাকার বেশি হলে তাকে কর দিতে হবে। তারপর আছে তৃতীয় লিঙ্গের ব্যক্তি, প্রতিবন্ধী, স্বাভাবিক ব্যক্তি যাদের 4,75,000 টাকার উপরে, তাদেরকে কর দিতে হবে। গ্যাজেটেড ভুক্ত মুক্তিযোদ্ধা 5 লাখ টাকার বেশি হলে তাদেরকে কর দিতে হবে। এখন এখানে কিন্তু ওই যে আপনি যদি বলে ফেলেন যে যাদের ভাই 3.5 লাখ টাকার উপরে ইনকাম আছে সে কি কর দেবে, আমি যদি বলে ফেলি যে হ্যাঁ, হ্যাঁ, যার মানে যাদের করযোগ্য আয় আছে, এখন কাদের কাদের করযোগ্য আয় আছে, স্বাভাবিক ব্যক্তি 3.5 লাখ টাকা, তারপর আছে মহিলা এবং 65 বছর তাদের 4 লাখ, তৃতীয় লিঙ্গ 4,75,000, গ্যাজেটেড মুক্তিযোদ্ধা তাদের 5 লাখ। এই ধরনের ব্যক্তির করযোগ্য যদি আয় থাকে, অর্থাৎ এই টাকার উপরের আয় থাকলে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া আর যাদেরকে আবশ্যিক রিটার্ন দিতে হবে, তার মানে অবশ্যই রিটার্ন দিতে হবে, তাদের করযোগ্য আয় থাকুক আর না থাকুক, কাদের, অর্থাৎ মোট আয় কর সীমা অতিক্রম করলে, মানে যে ব্যক্তির কর সীমা অতিক্রম করছে, অর্থাৎ 3.5 লাখ টাকার উপরে চলে গেছে, স্বাভাবিক ব্যক্তি, তাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। তারপরে আয় বর্ষের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছরে করদাতার কর নির্ধারণ হয়ে থাকে এবং তার আয় করযোগ্য হয়ে থাকে, তার মানে কর নির্ধারণের আগের 3 বছরের ফার্মের অংশীদারের অবশ্যই কর দিতে হবে। কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক এবং শেয়ার হোল্ডারের কর্মচারী হলে গণকর্মচারী গণকর্মচারীর অবশ্যই ট্যাক্স দিতে হবে। কোনো ব্যবসা বা পেশায় যিনি যে কোনো নির্বাহী ব্যবস্থাপনা পদে বেতনভুক্ত কর্মচারী, তার মানে কোনো ব্যাংকের এমডি হোক, কোনো প্রতিষ্ঠানের এমডি হোক, ওই এমডি কে অবশ্যই কর দিতে হবে। কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে, তারপরে করযোগ্য আয় না থাকা সাপেক্ষ 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণ করতে হইলে, অর্থাৎ আমার করযোগ্য আয় নেই কিন্তু আমি 20 লক্ষ টাকা ঋণ নিচ্ছি, তখন আমার অবশ্যই দিতে হবে। আমদানি রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে এবং বহাল রাখতে আমার অবশ্যই এই মানে রিটার্ন দাখিল করতে হবে। এই জায়গায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার ট্যাক্স দিতে হবে সে কথা কিন্তু বলতেছি না, আমি একবারও ট্যাক্স দেওয়ার কথা বলতেছি না। তার মানে রিটার্ন দাখিল করবেন কে, রিটার্ন দাখিল করবেন দুই ধরনের ব্যক্তি, যাদের করযোগ্য আয় আছে আর যাদেরকে অবশ্যই রিটার্ন দিতে হবে। ভাই আমদানি রপ্তানি লাইসেন্স গ্রহণ করবো, আমাকে রিটার্ন দিতে হবে। এখন আমার যে ট্যাক্স দিতে হবে এটা কিন্তু আলাদা। ট্যাক্স কখন দিতে হবে, যখন আপনার ওই আয়টা এই যে আমাদের যে লিমিট সেট করা, যে স্বাভাবিক ব্যক্তি 3.5 লাখ টাকার উপরে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু 3.5 লাখ টাকার নিচে তো আমাকে রিটার্ন দিতে হচ্ছে। রিটার্ন মানে কি, ওই আয় ও ব্যয় আমাকে দাখিল করতে হবে। তার মানে এখানে দেখেন কিছু ব্যক্তিকে অবশ্যই রিটার্ন দিতে হবে আর কিছু ব্যক্তিকে ওই সীমা অতিক্রম করলে তারপরে রিটার্ন দিতে হবে। হ্যাঁ, মানে আয়যোগ্য এখন আমার আছে, তার মানে আমার টিন না থাকলে তো আর আমি ওই ইসে যাব না। এখন আমার ইনকাম আছে 3.5 লাখ টাকার উপরে কিন্তু আমার টিন নেই, তার মানে আমি তো সরকারের ফাঁকি দেই। ঠিক আছে, আচ্ছা, সব সমবায় সমিতির নিবন্ধন পেতে কিন্তু টিন দিতে হয়, মানে রিটার্ন দিতে হয়। তারপরে সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভার হতে বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে, এই যে সিটি কর্পোরেশন, পৌরসভার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিক্রয়, লিজ, হস্তান্তর, বায়নামা, ক্রেডিট কার্ড নিতে হইলে অবশ্যই আপনাকে দিতে হবে, রিটার্ন দিতে হয়, দিতে হবে। ঠিক আছে, চিকিৎসক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট প্রকৌশলী, এরকম অনেক ব্যক্তি আছে যাদেরকে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এটা সাধারণত এরকম 48 শ্রেণীর লোক আছে। ঠিক আছে, আচ্ছা, স্বাভাবিক ব্যক্তি রিটার্ন যে দাখিল করবেন কত ধারা মোতাবেক আপনারা কি জানেন কেউ? বলেন তো, স্বাভাবিক ব্যক্তি রিটার্ন দাখিল করবেন কত ধারা মোতাবেক? 173 ধারা। সাধারণ ব্যক্তি 173 ধারা মোতাবেক। কিন্তু ওই ব্যক্তি যদি যে কর দাখিলের যে সাধারণ সময় আছে ওই সময়ের মধ্যে উনি রিটার্ন দাখিল করতে পারলো না, তাহলে তিনি রিটার্ন দাখিল করবেন কত ধারায় মোতাবেক? 174 ধারা মোতাবেক।
ফেল করলে 174, পাস করা অবস্থায় তার মানে স্বাভাবিক অবস্থায় 173 ধারা মোতাবেক একজন ব্যক্তি রিটার্ন দাখিল করবে। আর উনি যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারে, তার মানে ওই যে 30 নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারে, তাহলে উনি 174 ধারা অনুযায়ী রিটার্ন দাখিল করবেন। হ্যাঁ, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, কর কর দিবস কি জানেন আপনারা? কর দিবস কি? না, ঠিক নেই। আচ্ছা, আকি আপু বলেন, বলেন আকি আপা, রিটার্ন কর দিবস কি? বলেন, কর দিবস কি? শাহিদ ভাই বলেন। আমি আপনাদের উত্তরে খুশি না, এই জন্যই বললাম। বলেন। কি বললেন বুঝিনি, আর একবার বলেন। হুম, হুম। ধরে আর কি, এটা আবার কোন ধরে? তাই? তাই? ওরে বাবা রে বাবা, আপনারা সবাই ব্যর্থ না ব্যস্ত বললেন? ও আচ্ছা। আচ্ছা, আমি একটু গুছাই বলি। কর দিবস মানেই হচ্ছে, অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখকে বলে কর দিবস। রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখকে বলে কর দিবস। কর দিবস কি বলেন? কর দিবস কি? রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখকে বলে কর দিবস। কর দিবস রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। এখন আপনার মনে করেন 1 জুলাই থেকে, জুন মাসে শেষ হয়ে গেল আপনার কর বর্ষ, ওই আয় বর্ষ। তো এই কর বর্ষ শুরু হইলো 1 জুলাই থেকে, তাহলে এই জুলাই থেকে 1 জুলাই থেকে 30 নভেম্বরের ভিতরে আপনি কর দিতে পারবেন। কর দিতে পারবেন। এখন এই সরকার নির্ধারণ করে দিয়েছে যে আপনার এই এই 30 নভেম্বরের মধ্যে কর দিতে হবে। তাহলে এই 30 নভেম্বর আপনার লাস্ট ডেট, এইটাই হচ্ছে কর দিবস। তার মানে রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখই হলো কর দিবস। এখন মনির ভাই যেটা বলছিল, ও ভাই মেলা তো আয়োজন করে 3 নভেম্বর, 3 নভেম্বর থেকে 7 নভেম্বর। এটা আগে করতো, এখন আর করে না কেন? আগে হচ্ছে ওই যে কর অফিসাররা বসে থাকতো, হ্যাঁ, ওইগুলো ওনারা বসে থাকতো, পরে এসে বলতো যে ভাই আপনারা যারা যারা কর দেবেন, আপনারা যারা যারা না বোঝেন আমাদের কাছে নিয়ে আসেন, আমরা আপনার কর প্রস্তুত করে দেবো, আপনি রিটার্ন দিয়ে দেবেন। আর এখন তো অনলাইনে দিতে হয়, বহুত উকিল টুকিল আছে, আমাকে মতো বহুত আছে, ওনারা এইগুলো করে দেন। বিনিময়ে তারা হয়তো বা কিছু হাজিরা টাজিরা নেয় আর কি। আচ্ছা, যাই হোক। তাহলে
সহজ কথায় কর দিবস হচ্ছে কর দাখিলের সর্বশেষ দিন। এটা 30শে নভেম্বর হতে পারে, সরকার যদি পরবর্তীতে সেটা সিদ্ধান্ত নিয়ে চেঞ্জ করে দেয়, ডিসেম্বর মাসে 30 করে, তাহলে ডিসেম্বর মাসে 30। ঠিক আছে, তাহলে কর দিবস হচ্ছে জেনারেলি আমাদের কাছে জিজ্ঞাসা করলে কর দিবস কি, আপনি তখন বলবেন যে রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখই কর দিবস। 30শে নভেম্বর হতে পারে বা অন্য কোনো দিন যেটা হতে পারে। আর মেলা এটা হচ্ছে সরকার একটা প্রণোদনা সৃষ্টি করে, অর্থাৎ সাধারণ মানুষকে কর দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করে যে ভাই আসেন, আপনারা বসে রয়েছি, আমরা আপনাদের করটা নিয়ে নেব এবং খুব সুন্দরভাবে আপনারা বুঝাই দেব। এটা সবসময় আয়োজন করে এরকম না, বুঝছেন? আচ্ছা, এখন হ্যাঁ, সর্বশেষ তারিখ রিটার্ন দাখিলের। ঠিক আছে, রিটার্ন দাখিলের। ঠিক আছে, তাহলে কর দিবস সম্পর্কে আপনাদের আর মানে হবে না। আর এই মাঝে মাঝে একটু আচ্ছা, কোম্পানির ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে কোম্পানির ক্ষেত্রে 4টা কিস্তিতে কর দেওয়া লাগে। 4টা কিস্তিতে কর দেওয়া লাগে না? আচ্ছা, আহ, এখন হ্যাঁ, না না না, ওদেরটা 15 সেপ্টেম্বরের প্রথম কিস্তি, 4টা কিস্তি, তাহলে ওদেরটা হবে জুলাইয়ের 15 তারিখ। জুলাইয়ের 15 তারিখ। তাতে সেটাও হতে পারে, কারণ আমার কোম্পানির ক্ষেত্রে আমার এটা জানা নেই, কারণ আন্দাজে বললেও লাভও নেই। তবে যেহেতু ওদের 4 কিস্তিতে দেওয়া হয়, এখন আমি এটা ধারণা করতেছি যে আচ্ছা একবারেই দেওয়া যায় তাহলে। আচ্ছা শোনেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এইটা নিয়ে আমরা ওই যে যে কোশ্চেন গুলো বেঁধে গেল, এইগুলো আমরা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলাপ আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা এই যে কর দিবস সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। ধরেন একজন স্বাভাবিক ব্যক্তির কর রিটার্নের কর দিবস কিন্তু 30শে নভেম্বর। হ্যাঁ, কিন্তু যিনি বাংলাদেশে অবস্থান করেন না, তার কর দিবস কবে? হ্যাঁ, তার বাংলাদেশে আসার 90তম দিন। তার মানে আজকে সে বাংলাদেশে আছে 90তম দিন। এই 90তম দিন কার কার ক্ষেত্রে প্রযোজ্য? মনে করেন আমার কোনো একজন শিক্ষক বিদেশে গেছে শিক্ষা ছুটি নিয়ে, ওই যে 3 বছর নিয়ে শিক্ষা ছুটিতে যায় না, 3 বছর। ঠিক আছে, অর্থাৎ যিনি, যার বিদেশে গেছে শিক্ষা গ্রহণ করে তিনি বাংলাদেশে আসবে, তার 90 দিনের লাস্ট দিন যে দিন, উনার ওই 90তম দিনই হচ্ছে কর দিবস। তারপরে অর্থ উপার্জনের জন্য ওই যে বিদেশে যাই, মানে বৈধভাবে ভিসা নিয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করতেছে, সে বাংলাদেশে আসার 90তম দিন তার জন্য কর দিবস। ঠিক আছে, এখন মনে করেন ওই 90তম দিনে যদি কোনো দিনের ছুটি হয়, তাহলে কি করবে সে? বাবা রে বাবা, কি আপা কি জানা জানে রে। আচ্ছা বলেন তো, মোটাই মোটাই কিভাবে নির্ধারণ করতে হয়? মোটাই মোটাই হচ্ছে সকল ক্ষেত্রে রায় যোগ করে যে যা হয় তাই। সিম্পল প্রশ্ন, মোটাই মোটাই কি? সকল ক্ষেত্রে আয় যোগ করে যে আয় নির্ধারণ হয় সেটাই হচ্ছে মোটাই। এখন আপনি যেটা বললেন না যে বিনিয়োগ টিনিয়োগ বিয়োগ করবেন, আরে ভাই ওটা তো কর নির্ধারণের করার ক্ষেত্রে। আমার মোটাই কত বলতে, হ্যাঁ ওটা কর, ওটা করযোগ্য হবে কি হবে না তখন বিনিয়োগ টিনিয়োগ বাদ দিয়ে তখন। কিন্তু আমার মোটাই কি, আমার সকল ক্ষেত্রে আয় যোগ করার পরে যা হয় তাই মোটাই।
ওই জায়গাতে বিনিয়োগ কেন বাদ দেবো আমি? বিনিয়োগ বাদ দিলে আমার মোটাই হবে? আমি মনে করেন যে 10 লাখ টাকা ইনকাম করছি, 3 লাখ টাকা বিনিয়োগ করছি, তাহলে আমার মোটাই 7 লাখ টাকা নাকি? শাহেদ ভাই, আপনি কি বুঝছেন এই ব্যাপারটা? তার মানে ওই বিনিয়োগ টিনিয়োগ হবে না এই জায়গা। আর আপনাদের ভুল ধরতেছে আবার আমার বসে না মুখে মুখে, পরে আবার মনে মনে গালি দিয়েন না, হ্যাঁ? মানে যে বেশি পণ্ডিত হয়ে পড়ছেন নাকি? তাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কর রেওয়াত কি? কর রেওয়াত কি? বলেন তো, কর রেওয়াত কি? আচ্ছা, কর রেওয়াত সহজ ভাষায় বলা যায়, কর রেওয়াত হচ্ছে এক ধরনের কর অব্যাহতি। কর অব্যাহতি, ঠিক আছে? কর রেওয়াত হচ্ছে এক ধরনের কর অব্যাহতি। মানে আপনারা যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু একটু এইভাবে বললাম, কর রেওয়াত হচ্ছে এক ধরনের কর অব্যাহতি, অর্থাৎ কোনো করদাতা তার গ্রস কর দায়, কর দায়ের বিপরীতে আইন অনুযায়ী যে ছাড় পান, আইন অনুযায়ী যে ছাড় পান, ওই ছাড়টাই হচ্ছে কর রেওয়াত। বুঝছেন? অর্থাৎ কর রেওয়াতটা কি? তাহলে কর রেওয়াত হচ্ছে এক ধরনের কর অব্যাহতি। অব্যাহতি মানে কি? ছাড়, আমারে একটু একটু ছাড় দিল আর কি। অর্থাৎ টোটাল যে আমার গ্রস, অর্থাৎ করদাতার যে গ্রস আসলো, তার বিপরীতে একটা কর দায় তৈরি হয়। হ্যাঁ, ওই যে কর দায় তৈরি হয়, ওই কর দায়ের বিপরীতে আমাকে একটা ছাড় দেন, ওই আইনানুগ ভাবে আপনারা যেভাবে বললেন আর কি, আইনানুগ ভাবে কর ছাড়, ছাড়ের বিষয়টাই হলো কর রেওয়াত। ঠিক আছে? আচ্ছা বলেন তো, করদাতার কোনো প্রকার কর দায় নেই, তাহলে উনি কি কর রেওয়াত পাবেন? শাহিদ ভাই, কোনো করদাতার কর দায় নেই। হ্যাঁ, মোফাজ্জল ভাই আপনি বলেন। কোনো ব্যক্তির কর দায় নেই, তাহলে উনি কি কর দায় পাবেন? কেন? আপনি তো এটা বুঝছেন নাকি, নাকি আন্দাজে বলে ফেললেন? আচ্ছা শাহেদ, শাহেদ ভাই, শাহেদ ভাই আপনি এটার একটু ব্যাখ্যা করেন, আপনি এটার একটু ব্যাখ্যা করেন। শাহিদ ভাইরে বলতেছি, শাহিদ ভাই আপনি এটা একটু ব্যাখ্যা করেন, না পারলে তারপর আমি বলবো না। আচ্ছা যাই হোক, আচ্ছা কর দায় যদি কারণ নাই, সেক্ষেত্রে কর কর রেওয়াত পাবে কিনা? বুঝছেন? কর দায় যার নাই, সে কর রেওয়াত পাবে কিনা প্রশ্ন এটা। কর দায় প্রথমত হচ্ছে, কর রেওয়াত হচ্ছে এক ধরনের অব্যাহতি। এই গ্রস করদাতার, অর্থাৎ কর দায়ের বিপরীতে যে ছাড় পায়, অর্থাৎ কর দায় আছে তখন যে ছাড় পায়, তখন ওইটার কর রেওয়াত হয়। এখন আমার ট্যাক্সই হয়েছে 5,000 টাকা, ধরেন আমার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। এখন আমার ডিপিএস বাবদ আমি কর ছাড় পাইছি 15,000 টাকা, তাহলে আমি কি সরকারের কাছে উল্টে 10,000 টাকা পাবো? পাওয়া যাবে? কিন্তু আমার ট্যাক্স আইছে 20,000 টাকা, আমার ট্যাক্স আইছে 20,000 টাকা, আমি তখন কর দায়, ওই কর দায় 20,000 টাকা, আমি তখন কর রেওয়াত পাবো 15,000 টাকা, মানে ডিপিএস বাবদ 15,000 টাকা কর রেওয়াত পাবো।
আমি ওই কর রেওয়াত পাওয়ার পরে 5,000 টাকা কর দায় পরিশোধ করব। এখন আমার ট্যাক্স আইছে 15,000 টাকা, কর ডিপিএস বাবদ, অর্থাৎ ডিপিএস দিচ্ছি যাতে সহজে বুঝতে পারেন, ডিপিএস বাবদ আমি কর রেওয়াত পাইছি 15,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আমার কর দায় কিন্তু জিরো, আমি জিরো দিচ্ছি এখানে, এখানে কিন্তু আমার কর দায় আছে, কিন্তু যার কর দায় নেই তার মানে আমাকে 1 টাকাও সরকারকে প্রদান করতে হচ্ছে না, তখন আমি কিভাবে ছাড় পাবো? মূল কথা হচ্ছে কর দায় না থাকলে কর রেওয়াত আপনি পাবেন না, কিন্তু যেখানে কর দায় আছে অর্থাৎ সরকার আপনার কাছে পাচ্ছে তখন আপনি ছাড় পাবেন। আর আমরা যারা মিনিমাম ট্যাক্স দিই, এই মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু কর দায় কোনো কাজে আসবে না, কর দায় কোনো কাজে আসবে না। তাহলে মিনিমাম, সরি, কর রেওয়াত কোনো কাজে আসবে না। কর রেওয়াত কখন কাজে আসবে? যখন আমার ওই কর দায়টা, সরি, কর রেওয়াতটা কর দায়ের থেকে মানে ছোট, তার মানে বা সমান সমান। যেমন 15,000 টাকা কর দায়, আমি কর রেওয়াত, সেক্ষেত্রে আমি কর রেওয়াত আমি শো করতে পারতেছি। কিন্তু এই জায়গায় কিন্তু একটা মনে রাখবেন, আমার কিন্তু একটা মিনিমাম ট্যাক্স দেওয়াই লাগবে। আমি সিটি কর্পোরেশনের এরিয়াতে বসবাস করি, তাহলে আমার মিনিমাম ট্যাক্স কত টাকা? হুম, বলেন বলেন। এই যে আখি আপা, এবার আপনারা আগে বলতে দেওয়া যাবে না, কেন? কারণ এই জায়গায় আপনারা যারা উত্তর দিতেন যে ভাই তাহলে আমি 5,000 টাকা দিতে হবে, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে আমার কর দায় 15,000 টাকা, আমি 15,000 টাকা কর রেওয়াত পাইছি, তাহলে আমি ট্যাক্স দেব কত টাকা? কর ক- তাহলে ট্যাক্স দেব কত টাকা? ট্যাক্স দেব 0 টাকা, ট্যাক্স দেব আমি 0 টাকা, কিন্তু আমার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। এখন মিনিমাম ট্যাক্স আমার 5,000 টাকা, এখন আমি কর রেওয়াত অর্থাৎ আমি ট্যাক্স সরকারকে দিয়ে দিছি, আমি ডিপিএস এ সোর্স ট্যাক্স কাটছে, স্যালারি বাবদ কাটছে, ইয়ে বাবদ কাটছে, ও বাবদ কাটছে, তখন আমার আর ট্যাক্স দেওয়া লাগতেছে না, তখন আমার আর ট্যাক্স দেওয়া লাগতেছে না। আর কর রেওয়াতের একটা আছে, মানে সিস্টেম আছে। হ্যাঁ, ওইটা আমি কালকে আপনাদেরকে আরো বিস্তারিত বলবো, আজকে একটু তাড়াতাড়ি শেষ করি। আরে আমি তো বুঝতে পারতেছি না যে কোন সময় আমাদের টাইমটা। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ওখানে কি টাইম শো করে? কেননা ওই, আচ্ছা যাই হোক আর কি, ওই যে এইটাই আর কি, আজকে মনে হয় লোকজন কম। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আমি আজকে হচ্ছে না, তার কয়েকটা কারণ হচ্ছে। আমি প্রথমে ওই যে আপনাদেরকে শুরুতে বলছি যে আমি প্রথমে আমার মোবাইল দিয়ে এটা ওপেন করি, ওপেন করে আমি ওই যে বললাম না যে আমি ওপেন করে দিয়ে তারপরে গোসল করে এসে আমার ল্যাপটপটা চালু করে তখন ল্যাপটপে সুইচ করি। ওটা ওই আমি যখন করছি তখন কিন্তু মোবাইলে চালু করে ল্যাপটপে সুইচ করছি। হ্যাঁ, তার মানে ওই মোবাইলের ওইটা কিন্তু কেটে গেছে, কিন্তু আইডি তো একই। যখন আইডি একই হয়েছে তখন এইটারে টাইম বাড়ায় ফেলছে, এমন হতে পারে, আমি জানি না। না না, আজকেই করছি, কারণ অন্যান্য দিন তো সরাসরি ল্যাপটপে যায়। আচ্ছা যাই হোক আর কি। আচ্ছা, এখন ওই কর রেওয়াজের সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, আরো 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 বিস্তারিত আলোচনা করব আগামীকালকে। কেন? কারণ হঠাৎ করে দেখা গেলো লাইনটা কেটে গেল, তাহলে অসমাপ্ত থাকলে সেটা হবে না। কালকে আমরা শুরুতে এটা নিয়ে করব। কোনটা? কোনটা? হুম, ছাড় পাবেন না। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, জীবন বীমার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, জীবন বীমার ক্ষেত্রে 60,000 টাকা, ডিপিএস এ আপনি কত বলছেন?
1,50,000 না, 1,00,000, এটা 60,000 টাকা আপনার আসছে। আচ্ছা শোনেন, আমার কাছে 2023-এর যে আইন, ওই আইনে এটা সংশোধন হইলেও হয়ে আছে। আহ, সেটা হচ্ছে কি, ওই জীবন বীমার এই ক্ষেত্রে 60,000 ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, এটাকে 1.5 লাখ টাকা, সঞ্চয়পত্রেতে বিনিয়োগ 10 লাখ টাকা। ঠিক আছে, 10 লাখ টাকা, অর্থাৎ মোট বিনিয়োগ 10 লাখ, ডিপিএস এর 1.5 লাখ, আর জীবন বীমায় 60,000। তাহলে মোট বিনিয়োগের পরে আপনি ছাড় পাবেন 12,10,000 টাকা। আপনার যে টোটাল যে বিনিয়োগ, এই বিনিয়োগের ভিতরে আপনি টোটালে 12,10,000 পরে ছাড় পাবেন। এর বাইরে আপনি আর ছাড় পাবেন না। ঠিক আছে, আপনি টোটাল বিনিয়োগের 12,10,000, ডিপিএস এ 60,000। আচ্ছা এইটা আমার জানা নেই, তবে এইটা হচ্ছে 2023 সালের যে আইন, ওই আইন অনুযায়ী যে একজন ব্যক্তি মনে করেন যে তার ডিপিও আছে, সঞ্চয়পত্রও আছে, ডিপোজিট পেনশনও আছে, জীবন বীমাও আছে, তাহলে উনি উনার মনে করেন যে তার জীবন বীমা 10 লাখ, ডিপিএস আছে 50 লাখ, আর সঞ্চয়পত্র আছে 60 লাখ। তাহলে এই ব্যক্তির আমি কতটুকু ছাড় পাবো? তাহলে আমি জীবন বীমার ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা ছাড়, ওই 60,000 টাকা ছাড় পাবো। ডিপিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ 1.5 লাখ টাকা ছাড় পাবো। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ 10 লাখ টাকা। ঠিক আছে, অর্থাৎ এই বিনিয়োগের ক্ষেত্রে এই 12,10,000 টাকা আমি ছাড় পাবো। ঠিক আছে। আচ্ছা বলেন তো। হুম, 10 লাখ, আর জীবন বীমা 60 লাখ, 11, 60, 60,000। আমি বিনিয়োগের পরে ছাড় পাচ্ছি। ঠিক আছে, বুঝছেন? বারোটা বাজে গেছে, আজকে এমনি 2টা সেশন চলে গেল না। হ্যাঁ, আপনার 9:30। আপনারও তো মাথা মাথা বন বন করতেছে আজকে। আমার মানে খেলতে যাওয়ার আগে আমি 2টা করে নিয়েছি, কফি করে খেয়ে নিয়েছি, যাতে একটু মাথা ঝিমঝিম করে। পরে দেখলাম যে না, মাথাটা ঠিক হইলো না, তারপরেও খেললাম। এরপরও মানে এই যে আজকে অনেক বেখেয়ালি হয়ে যাচ্ছি, মানে আপনারা বুঝতেছেন কিনা জানি না। ওই একটা কথা বলতে যে আমি মাঝে মাঝে হারাই যাচ্ছি, কি বলবো কি বলতেছি, মানে এসে ওই এখন 9:30। ঠিক আছে, আমি, আপনারা কেউ একজন গ্রুপে লিখে দিয়েন, আমি যদি ভুলেও যাই তাহলে 9:30 বেজে গেলেও যেন আমাকে কল দেন। ঠিক আছে, মানে আপনারা গ্রুপে লিখে নিন যে 9:30টার সময় হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আর এই পর্যন্ত। আর ওপরে তাহলে তো আপনার আরো বেশি শেখা দরকার ছিল। শোনেন, আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি আগে পরীক্ষা দিয়ে কি কোশ্চেন হইলো আমাদের বলবেন। হ্যাঁ, তাহলে মন- আপনার 13 তারিখে। ও, আ- ভাই আপনারা ভালো পারেন বলে সবার আগে আপনাদের নিচ্ছে, আর আমি খারাপ পারি বলে সবার পিছনে আমারে ফেলাই দিচ্ছে। আমিন, আমিন, আমিন। শুকর আলহামদুলিল্লাহ যদি এটা হয়। বুঝছেন? তবে তবে
সবাই আপনারা আপনারা আমাকে দোয়া করেন যেন আমার বার কাউন্সিলের রিটেনের রেজাল্ট আসে, আমি যেন পাশ করি। আর আর যদি কেউ যদি এমন বিনিময় চান, না 2 বার ভাই বা 3 বার। কোনটার? মানে একমাত্র বার কাউন্সিল বাদে পৃথিবীর সকল ভাই বা একবার। না দেয় না দিকে। না দেবে না কেন বলছে? ভা- ভাই সনদ না দিলে আপনি পাশ করছেন, আপনি নিজেরে বলতে পারবেন যে ভাই আমি পাশ করছি। বুঝছেন? আচ্ছা শোনেন, আপনারা যদি কেউ এরকম অল্টারনেটিভ হয়, জীবনে যদি এরকম চান্স থাকে যে আমার বার কাউন্সিলে রিটেনে পাশ করাই দেবে, তার বিনিময়ে আমার এটার, আমি যদি সার্টিফিকেট পাই এটা নিয়ে নেবে, তাহলে আমি এই অফারটায় রাজি আছি, বুঝছেন? হ্যাঁ আমি রাজি আছি। যদি এটাই পাশ করি, তাহলে এই সনদ আপনি নিয়ে নেবেন, আমার তার বিনিময়ে বার কাউন্সিলের সনদটা দিয়ে দেবেন, তাহলে আমি রাজি। আচ্ছা, কেননা আপনাদেরকে বলছি না, আমি না বলছি আখি আপা, আপনারা মেয়েরা হচ্ছে ওই যে কি জানো, ওই যে আরে আইটি ওই যে ইসের ভাইবা দেওয়ার সময় কি পরে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা ড্রেস পরে যাবেন। এখন এগুলো, হ্যাঁ কোট পরার আছে, এই যে ওইভাবে শাড়ি টাড়ি পরে যাবেন, মার্জিত কাপড়। এগুলো সাধারণত ওই যে প্রশাসনিক কর্মকর্তা থাকে, ওনারা এগুলো অত খেয়াল করেন না। ঠিক আছে। কে ভাই? ও আচ্ছা 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 আচ্ছা। ও কালকে আসে আপনার রবিবারে পরীক্ষা দেবেন? ভাই কোশ্চেন গুলো একটু ফাঁস করে দিয়ে না, আপনার ভাই ভাই কি হইলো? ওই দিন আপনি ক্লাসে আসবেন? আপনি তো অনেক ব্যস্ত থাকবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। আমাদের এই গ্রুপে সবাইকে আল্লাহ পাশ করাই দিন। তাই? ও, আমিন। শুক্র আলহামদুলিল্লাহ। ওকে।